গোপ্পাকে লইয়া পাড়ার লোকের হাসি তামাশার আর শেষ নাই। কেহ তাহার মাথায় কেরোসিন তৈল মালিশ করিতে ছুটিয়া আসে, কেহ তাহার গায়ে ধুলি দেয়, তবু তার গল্প থামে না। জোয়ারের পানির মতো তাহার মুখ হইতে সবসময় নানা রকম মিছা আজগুবি গল্প বাহির হইয়া আসিতে থাকে। আজ মাঠে যাইয়া দেখি এক আজদাহার সাপ, আমাকে দেখিয়া সাপ তো তাড়িয়া আসিল, আমিও দে ছুট, সাপও আমার পিছে পিছে। দৌড়াইতে 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 আছাড় খাইয়া পড়িয়া গেলাম। পট ফনা মেলিয়া সাপ আমাকে ছোবল দেয়ই আর কি। তখন আমি কি করি, তাড়াতাড়ি এক লাফে সাপের ফনার উপর চড়িয়া বসিলাম। সাপ তখন ছুটিয়া চলিল, আমি তো ফনার উপর বসিয়াই আছি। ছুটিয়া যাইয়া সাপ ঢুকিল এক শাপলা বিলে। আমি সাপের ফনার উপর বসিয়াই 4টি শাপলা ফুল ছিঁড়িয়া ফেলিলাম। তারপর সাপের ফনাটা ঘুরাইয়া ধরিলাম বাড়ির দিকে। ওই আম বাগান তক আসিয়া সাপ খোরলে ঢুকিল। আমি শাপলা ফুল কয়টি লইয়া তোমাদের এখানে আসিলাম। তোমরা সাপের কথা সাচা না মনে করিলে আম বাগানের ওখানে ঘুরিয়া দেখিতে পারো, আর আমার হাতের শাপলা ফুল তো দেখিতেই পাইতেছ। সুতরাং তার কথা সাচা না মানিয়া আর উপায় আছে? কে যাইবে সাপের খোরল খুঁজিতে? এইরূপ গল্পের আর শেষ নাই। কোনো দিন সে আসিয়া বলে, মৌমাছির চাক কুলগাছের উপর, তার উপরে যাইয়া বসিয়া পড়িলাম। অমনি মৌমাছির দল মৌচাক লইয়া আসমানে উড়িতে লাগিল। আমি তো চাকের উপরে বসিয়াই আছি। উড়িতে উড়িতে আসমানে চলিয়া গেলাম। সেখানে নীল মেঘ, কালো মেঘের দেশ, তারও উপরে সাজমণির বাড়ি, চারিদিকে সিন্দুরের পাহাড়। সেখান হইতে চলিয়া গেলাম 7 গাঙের ধারে। সেখানে রাজার মেয়ে জোনাকি ধরিয়া মালা গাঁথিতেছে। তারই কাছ হইতে 3টি জোনাকি ধরিয়া বাড়ি ফিরিয়া আসিলাম। শুনিয়া সকলে বলে, বাড়ি কেমন করিয়া ফিরিলে? আসমান হইতে লাফাইয়া পড়িলে নাকি? গোপ্পা কোনো জবাব দিতে পারে না। পাড়ার লোকেরা তাকে তাড়া করিয়া ফেরে। ছোটরা তবু গোপ্পাকে বড়ই ভালোবাসে। হোক তার গল্প মিছা আজগুবি, তবু শুনিতে তো খারাপ লাগে না। ছোটরা তবু গোপ্পাকে বড়ই ভালোবাসে। হোক তার গল্প মিছা আজগুবি, তবু শুনিতে তো খারাপ লাগে না। গোপ্পার বউ বড় ভালো মানুষ, দেখিতেও খুব খুবসুরত, আর তার কথা কওয়া চলন বলন আরো চমৎকার। তবু সবাই তাহাকে দেখিলে বলে, এই যে গোপ্পার বউ আসিল। গোপ্পা যেখানে যত মিছা আজগুবি গল্প বলে, তাহাই নানা ভঙ্গি করিয়া লোকে গোপ্পার বউকে বলে, আর নানা রকমের হাসি তামাশা করে। বেচারি কত আর সয়। সেদিন গোপ্পা বউকে খুশি করিবার আশায় মনে মনে একটি চমৎকার আজগুবি গল্প বানাইয়া আনিয়াছিল। বাড়ি আসিয়া বউয়ের মুখের দিকে চাহিয়া বড়ই মনমরা হইয়া পড়িল। সে কহিল, কি হইয়াছে বলতো? বউ ঠেস দিয়া উঠিয়া বলিল, কি হইয়াছে বুঝিতে পারো না? এই যে পাড়ায় পাড়ায় মিছা আজগুবি গল্প বানাইয়া বানাইয়া বলিয়া বেড়াও, লোকের টিটকারিতে তো আমি ঝালাপালা হইয়া পড়িলাম। আমাকে যে দেখে সেই বলে, ওই যে গোপ্পার বউ আসিল। বউয়ের দুঃখ দেখিয়া গোপ্পার মনটা বড়ই খারাপ হইয়া পড়িল। সে বউকে কহিল, বলো তো আমাকে কি করিতে হইবে? বউ বলিল, করিতে আর কি হইবে, তুমি তোমার ওই গল্পের ছালা কোথাও ফেলিয়া দিয়া আসো। অনেকক্ষণ ভাবিয়া গোপ্পা বলিল, কাল সকালে আমি সামনের ওই পাহাড়টার ওইখানে যাইয়া গল্পের ছালা ফেলিয়া দিয়া আসিব। সেখানে অনেক বাঘ ভালুক থাকে, বড়ই বিপদের পথ। আর ফিরি কি না ফিরি কে জানে, তবু যাব সেখানে কাল। বউ বলিল, তুমি ফেরো বা না ফেরো তার ধার ধারি না, গল্পের ছালা তোমাকে ফেলিয়া আসিতেই হইবে। রাগের মাথায় একথা বলিলে কি হইবে? সাচা তো মনে হয় না, তবু যদি সেখানে বাঘ ভালুকের ভয় থাকে। বউ সকালে উঠিয়া ভালো মতো পাক করিয়া দুধে ভাতে গোপ্পাকে পেট ভরিয়া খাওয়াইয়া দিল। খাইয়া দাইয়া পান চিবাইতে চিবাইতে গোপ্পা গল্পের বোঝা ফেলিয়া আসিতে
দূর পাহাড়ের পথে রওনা হইল। পথে যাইতে এমন ভঙ্গি দেখাইয়া চলিল যেন কত বড় বোঝাটা সে মাথায় করিয়া চলিয়া লইয়াছে। সাঁঝের বেলা গপ্পা ফিরিয়া আসিল। বউ কহিল, গল্পের ছালা একেবারে উজাড় করিয়া ফেলিয়া দিয়া আসিয়াছ তো? গোপ্পা বলিল, ফেলিতে কি পারিলাম? আমি তো ওই পাহাড়ে কাছে গিয়াছি, অমনি এক বাঘ আসিয়া দিল আমাকে তাড়া, আমিও দৌড়, বাঘও আমার পাছে পাছে দৌড়, দৌড়াইতে 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 পাহাড়ের গোড়ায় যাইয়া পড়িলাম। সামনে আর পথ নাই, বাঘ তো একেবারে কাছে আসিয়া পড়িয়াছে। জানের ভয়ে কি আর করি, সামনে দেখিলাম একটি কচু গাছ, তার ডাল ধরিয়া উপরে উঠিতে লাগিলাম। বাঘও আমার পিছে পিছে উঠিতে লাগিল। উঠিতে উঠিতে আরো উঠিলাম, আরো উঠিলাম, বাঘও উঠিতে লাগিল। আমিও উঠিতেছি, বাঘও উঠিতেছে, আমিও উঠিতেছি, বাঘও উঠিতেছে। তারপর আমাদের দুইজনের ভারে কচু গাছের ডাল গেল ভাঙিয়া। পড়ি তো পড়ি একেবারে তোমার ভাইদের বাড়ির সামনে যাইয়া পড়িলাম। তোমার ভাইয়ের বউ আজ মুরগি পাক করিয়াছিল আর চিতই পিঠা, তাই খাইয়া বাড়ি ফিরিলাম। গল্প শুনিয়া গোপ্পার বউ হাসি গোপন করিয়া বলিল, ও মা, তোমাকে পাঠাইলাম গল্পের ছালা ফেলিয়া দিয়ে আসিতে, আর তুমি কিনা আরেক ছালা গল্প মাথায় করিয়া বাড়ি ঢুকিলে। এক চাষি খেতে ধান কাটিতে কাটিতে একখানা আয়না কুড়াইয়া পাইল। তখন এদেশে আয়নার চলন হয় নাই, কাহারও বাড়িতে একখানা আয়না কেহ দেখে নাই। এক কাবুলিওয়ালার ঝুলি হইতে কি করিয়া আয়নাখানা মাঠের মাঝে পড়িয়া গিয়াছিল। আয়নাখানা পাইয়া চাষি হাতে লইল। হঠাৎ তাহার উপরে নজর দিতেই দেখে আয়নার ভিতর মানুষ। আহা, এই যে তাহার বাপজানের চেহারা। বহুদিন তার বাপ মারা গিয়াছে, আজ বড় হইয়া চাষির নিজের চেহারাই তার বাপের মতো হইয়াছে। সব ছেলেই বড় হইয়া কতকটা বাপের মতো চেহারা পায়, তাই আয়নায় তাহার নিজের চেহারা দেখিয়াই চাষি ভাবিল সে তাহার বাবাকে দেখিতেছে। তখন আয়নাখানাকে কপালে তুলিয়া সে সালাম করিল, মুখে লইয়া চুমো দিল। আহা বাপজান, তুমি আসমান হইতে নামিয়া আসিয়া আমার ধান ক্ষেতের মধ্যে লুকাইয়া আছো। বাজান, বাজান, ও বাজান। চাষি এইভাবে কথা কয় আর আয়নার দিকে চায়। আয়নার ভিতর তাহার বাপজান কতই ভঙ্গি করিয়া চায়। চাষি বলে, বাজান, তুমি তো মরিয়া গেলে, তোমার ক্ষেত ভরিয়া আমি সোনা দীঘা ধান বুনিয়াছি, শাইল ধান বুনিয়াছি। দেখো দেখো বাজান, কেমন তারা রোদে ঝলমল করিতেছে। তোমার মরার পর বাড়িতে মাত্র একখানা ঘর ছিল, আমি তিনখানা ঘর তৈরি করিয়াছি। বাজান, আমার সোনা বাজান, আমার মানিক বাজান। সেদিন চাষি আর কোনো কাজই করিল না, আয়নাখানা হাতে লইয়া তার সবগুলি খেতে ঘুরিয়া বেড়াইল। সাজ হইলে বাড়ি আসিয়া আয়নাখানাকে কোথায় রাখে? সে গরিব মানুষ, তার বাড়িতে তো কোনো বাক্স নাই। সে পানির কলসির ভিতর আয়নাখানাকে লুকাইয়া রাখিল। পরদিন চাষি এ কাজ করে ও কাজ করে, দৌড়াইয়া বাড়ি আসে, এখানে যায় সেখানে যায়, আর দৌড়াইয়া বাড়ি আসে। পানির কলসির ভিতর হইতে সেই আয়নাখানা বাহির করিয়া নাড়িয়া চাড়িয়া দেখে আর কত রকমের কথা বলে। বাজান, আমার বাজান, তোমাকে একলা রাখিয়া আমি এই কাজে যাই ও কাজে যাই, তুমি রাগ করিও না। দেখো বাজান, যদি আমি ভালো মতো কাজ কাম না করি তবে আমরা খাইব কি? চাষার বউ ভাবে, দেখ রে, এতদিন আমার স্বামী আমার সাথে কত কথা, কত হাসি ঠাট্টা করিয়া কত কিছু চাহিত, কিন্তু আজ কয়দিন আমার সাথে একটাও কথা বলে না। পানির কলসি হইতে কি যেন বাহির করিয়া দেখে আর আবোল তাবোল বকে।
ইহার কারণ কি? সেদিন চাষি ক্ষেত খামারের কাজে মাঠে গিয়াছে। চাষির বউ গোপনে গোপনে পানির কলসি হইতে সেই আয়নাখানা বাহির করিয়া তাহার দিকে চাহিয়া রাগে আগুন হইয়া উঠিল। আয়নার উপর তার নিজেরই ছায়া পড়িয়াছিল, কিন্তু সে তো কোনোদিন আয়নায় নিজের চেহারা দেখে নাই। সে মনে করিল তার স্বামী আরেকটি মেয়েকে বিবাহ করিয়া আনিয়া এই পানির কলসির ভিতর লুকাইয়া রাখিয়াছে। সেই জন্য আজ কয়দিন তার স্বামী তার সাথে কোনোই কথা বলিতেছে না। যখনই অবসর পায় ওই মেয়েটির সাথে কথা বলে। আসুক আগে মিনসে বাড়ি, আজ দেখাইব এর মজা। একটা ঝাঁটা হাতে লইয়া বউ রাগে ফুলিতে লাগিল, আর যে যে করা কথা স্বামীকে শুনাইবে মনে মনে আওড়াইয়া তাহাতে শান দিতে লাগিল। দুপুরবেলা মাঠের কাজে হয়রান হইয়া রোদে ঘামিয়া চাষি যখন ঘরে ফিরিল, চাষার বউ ঝাঁটা হাতে লইয়া তাড়িয়া আসিল। ওরে গোলাম, তোর এই কাজ, একটা কাকে বিবাহ করিয়া আনিয়াছিস? এই বলিয়া আয়নাখানা চাষির সামনে ছুঁড়িয়া মারিল। করো কি, করো কি, ও যে আমার বাজান। অতি আদরের সাথে সে আয়নাখানা কুড়াইয়া লইল। দেখাই আগে তোর বাজান, এই বলিয়া ঝটকা দিয়া আয়নাখানা টানিয়া লইয়া বলিল, দেখ তো মিনসে, এর ভিতর কোন মেয়েলোক বসিয়া আছে? এ তোর নতুন বউ কিনা? চাষি বলে, তুমি কি পাগল হইলে? এ যে আমার বাজান। ওরে গোলাম, ওরে নফর, তবু বলিস তোর বাজান? তোর বাজানের কি গলায় হাসলি, নাকে নথ আর কপালে টিপ আছে নাকি? বউ আরো জোরে চিৎকার করিয়া উঠিল। ও বাড়ির বড় বউ বেড়াইতে আসিয়াছিল। মাথায় আধঘোমটা দিয়া বলিল, কিলো, তোদের বাড়ি এত ঝগড়া কিসের? তোদের তো কত মিল, একদিনও কোনো কথা কাটাকাটি শুনি নাই। চাষির বউ আগাইয়া আসিয়া বলিল, দেখো বাবুজান, আমাদের মিনসে আর একটি বউ বিবাহ করিয়া আনিয়া পানির কলসির ভিতর লুকাইয়া রাখিয়াছিল। ওই সতীনের মেয়ে সতীনকে আমি পা দিয়া পিষিয়া ফেলিব না? দেখো দেখো বাবুজান, এই আয়নার ভিতর কে? ও বাড়ির বড় বউ আসিয়া সে আয়নার উপর মুখ দিল। তখন দেখা গেল আয়নার ভিতরে দুইজনের মুখ। ও বাড়ির বড় বউ বলিল, এ এ তো তোর চেহারা। আরেকজন কার চেহারাও যেন দেখিতে পাইতেছি। চাষি বলিল, কি বলেন বুবুজান, এর ভিতর আমার বাপজানের চেহারা। এই বলিয়া চাষি আসিয়া আয়নার উপরে মুখ দিল। তখন তিনজনের চেহারাই দেখা গেল। তাহাদের কলরব শুনিয়া ও বাড়ির ছোট বউ, সে বাড়ির মেজ বউ আসিল, আরফানের মা, রহমানের বোন, আনোয়ারার নানি আসিল। যে আয়নার উপরে মুখ দেয় তাহারই চেহারা আয়নায় দেখা যায়। এ তো বড় তেলেসমাতির কথা। সেনাশোন এই কথা এ গায়ে সে গায়ে রটিয়া গেল। এদেশ হইতে ওদেশ হইতে লোক ছুটিয়ে আসিল সেই জাদুর তেলেসমাতি দেখিতে। তারপর ধীরে ধীরে লোকে বুঝিতে পারিল সেটা আয়না। কথায় বলে, নাপিতের 16 চোঙা বুদ্ধি। নাপিত বাদশাহ উজির হইতে আরম্ভ করিয়া পণ্ডিত, বৈজ্ঞানিক, গায়ক, কবি, সওদাগর বহু রকমের লোককে খেউরি করে। খেউরি করিবার সময় সে তাহাদের নিকট বহু রকমের কথা শোনে, বহু রকমের কেচ্ছা কাহিনী শোনে। তাই সাধারণ লোকের চাইতে নাপিতের বুদ্ধি বেশি। হইলে কি হইবে? সবাই নাপিতকে অবহেলা করে, কিন্তু তাহার কাজটা এমনই বা খারাপ কিসে? সে না থাকিলে দাড়ির জঙ্গলে সকলের মুখ ঢাকা থাকিত, কেউ কাহাকেও চিনিতে পারিত না। হাতের পায়ের নখ বড় হইয়া মানুষ বনের বাঘ ভালুকের মতো হইত। বামুন ঠাকুরের নাপিত চাকর। ঠাকুর মহাশয় শিষ্য বাড়িতে যায়,
যজমান বাড়িতে যায়। এদেশে সেদেশে তার ঝুলি কাঁথা মাথায় করিয়া নাপিতও সঙ্গে সঙ্গে যায়। ৩-৪ বৎসর এইভাবে চাকরি করিয়া সে ঠাকুর মহাশয়ের পূজা আর্চা তন্ত্রমন্ত্র সবই শিখিয়া ফেলিল। কেহ কোনো অপরাধ করিলে তাহার প্রায়শ্চিত্তে কি কি বিধান দিতে হইবে, কোন দিন কোন মাসে কি খাইতে হইবে, সকলই সে জানিয়া ফেলিল। সে মনে মনে ভাবে, দেখলে আমি কেন দেশে দেশে এই বামুন ঠাকুরের বোচকা কাঁথা মাথায় করিয়া ঘুরি। ইচ্ছা করিলে আমি তো বিদেশে যাইয়া লোকের পূজা আর্চা করিয়া বেশ 2 পয়সা উপার্জন করিতে পারি। বিদেশে কে কাহাকে চেনে। আমাকে চাকর বলিয়া সকলে তুচ্ছ তাচ্ছিল্য করে, আর যখন জানিতে পারে আমি জাতিতে নাপিত, তখন আমাকে লইয়া কত ঠাট্টাই না করে। কিন্তু আমার বুদ্ধি আছে, এই বুদ্ধির জোরে আমি বিদেশে যাইয়া ব্রাহ্মণ হইয়া সকল জাতির সম্মান পাইব। সত্য সত্যই একদিন সে মাথা হইতে ঠাস করিয়া মাথার বোঝাটা নামাইয়া ঠাকুর মহাশয়কে বলিল, ঠাকুর মহাশয়, আপনার চাকরি আমি আর করিব না। এই রহিল আপনার গাট্টি বোচকা, আমাকে বিদায় দিন। ঠাকুর মহাশয় তো আকাশ হইতে পড়িলেন। কেন রে, তুই চাকরি করিবি না কেন? নাপিত বলিল, আজ 3-4 বৎসর আপনার গাট্টি বোচকা মাথায় করিয়া দেশে দেশে ঘুরিতেছি। আপনি মাসে 8 টাকা মাত্র বেতন দেন। আমি এ চাকরি আর করিব না। কতদিনের বিশ্বাসী চাকর, কার ছাড়িতে প্রাণ চায়। ঠাকুর মহাশয় বলিলেন, আচ্ছা দেখ, তোর বেতন না হয় আরো 2 টাকা বাড়াইয়া দিব। 2 টাকার আর কি লোভ দেখান ঠাকুর মশাই। আপনি দেশে বিদেশে যেসব তন্ত্রমন্ত্র পড়িয়া পূজা আর্চা করেন, আমি তার সবই শিখিয়া ফেলিয়াছি। আমি নিজেই এখন মামুন সাজিয়া দেশে দেশে গাওয়াল করিব। আপনার মতো আমিও বহু টাকা কামাই করিব। বিদেশে কে বামুন কে নাপিত, কার কে খোঁজ রাখে। সত্য সত্যই নাপিত বামুনের চাকরি ছাড়িয়া গলায় একটি পৈতা ঝুলাইয়া একখানা পুরাণ নামাবলী গায়ে দিয়া এদেশ হইতে আরেক দেশে যাইয়া উপস্থিত হইল। সেখানে যাইয়া সামনে দেখে মস্ত এক গৃহস্থ বাড়ি। গৃহস্থ জাতিতে কায়স্থ। নাপিত তো জানেই কায়স্থদের ব্রাহ্মণ পণ্ডিতে খুব ভক্তি। তখন বেলা সন্ধ্যা হইয়াছে। বাড়ির সামনে যাইয়া বামুন বেশি নাপিত বলিল, দেখুন, আমি একজন বিদেশি ব্রাহ্মণ, আজিকার মতো আপনাদের এখানে থাকিতে চাই। গৃহস্থ লোকটি বড় ভালো, আবার ব্রাহ্মণের উপর তার বড়ই ভক্তি। সে বলিল, আপনি অনায়াসে আমার এখানে থাকুন। আপনি তো ব্রাহ্মণ, আমাদের রান্না খাইবেন না, আপনার রান্নার ব্যবস্থা করিয়া দিতেছি। বামুন বেশি নাপিত তার বোচকা বুচকি রাখিয়া বাহির বাড়িতে রান্না করিতে আরম্ভ করিল। এই বিদেশি লোকটিকে রান্না করিতে দেখিয়া পাড়ার যত ছোট ছোট ছেলে মেয়ে আসিয়া চারিপাশে ভিড় করিয়া দাঁড়িল। এ বাড়ির বড় কর্তা, ও বাড়ির মেজ কর্তা, সে বাড়ির নকর্তা, আরো অনেকে আসিল। ঠাকুর মহাশয় রান্না করে আর গায়ের লোকদের সঙ্গে এ কথা সে কথা আলাপ করে। তারপর বলে, দেখুন, আপনাদের গ্রামে এতগুলি ছোট ছোট ছেলে পেলে, এদের জন্য একটা ভালো টোল নাই। লেখাপড়া না শিখিয়া ইহারা সকলে মূর্খ হইয়া থাকিবে। গায়ের প্রধান উত্তর করেন, দেখুন, এই অজপাড়া গায়ে একজন ভালো বামুন পণ্ডিত নাই, এখানে কি করিয়া টোল খুলিব। নাপিত একগাল হাসিয়া বলে, আপনারা যদি ইচ্ছা করেন, আমি এখানে টোল খুলিয়া আপনাদের ছেলেপেলেদের লেখাপড়ার ভার লইতে পারি। আগেকার দিনে স্কুলকে টোল বলিত। গ্রামের মোড়ল যেন আসমানের চাঁদ হাতে পাইলেন। তিনি বলিলেন, বিলক্ষণ, আপনার মতো পণ্ডিত ব্যক্তি যদি ছোট ছেলেপেলেদের পড়াশোনার ভার নেন, তবে কাল হইতে আমারই এখানে টোল খুলিতে পারি। গ্রামের লোকেরা অতি উৎসাহে সারা রাত জাগিয়া টোলের ঘর তৈরি করিল। পরদিন সকাল হইতে নাপিত ছেলেদের পড়াইতে আরম্ভ করিল। ছোট ছোট ছেলে পেলে, কি আর এমন কঠিন পড়া, ক-খর বইও পড়ে নাই। নাপিতের তো বর্ণপরিচয় পড়াই ছিল, এদের পড়াইতে নাপিতের এতটুকুও বেগ পাইতে হইল না।
সনাসন নাপিতের প্রশংসা নানা গ্রামে ছড়াইয়া পড়িল। এমন পণ্ডিত কোনো দেশেই দেখা যায় না। সাত শাস্ত্র তার মুখের মধ্যে পোড়া। দেশে নানা রকমের আচার পদ্ধতি, নিয়ম কানুন, কুলাচার, লোকাচার, দেশাচার, এগুলির পানটুকু হইতে চুনটুকু খসিবার উপায় নাই। কেউ যদি সেই সব নিয়মের এতটুকু ভঙ্গ করে, অমনি ব্রাহ্মণ পণ্ডিতের কাছে ছুটিয়া যায়। তাকে জিজ্ঞাসা করে কি করিলে সেই অপরাধ হইতে মুক্ত হওয়া যায়। আর ব্রাহ্মণ পণ্ডিতেরা এরূপ অবস্থায় কত শাস্ত্র ঘাটিয়া, বেদ বেদান্ত উল্টাইয়া পাল্টাইয়া, কত অনুস্বর বিসর্গ শ্লোক আওড়াইয়া সামান্য অপরাধের জন্য বড় বড় প্রায়শ্চিত্তের ফর্দ দেন। তাহা পালন করিতে অপরাধীর জীবন অন্ত। কিন্তু নাপিত বেশি পণ্ডিত অত বই পুঁথি ঘাটে না। সে যাহা বিধান দেয়, অশিক্ষিত গ্রামবাসীরা সহজেই তাহা পালন করিতে পারে। কেহ আসিয়া বলে, ঠাকুর মহাশয়, আজ আমি গঙ্গা স্নান না করিয়াই 2টা সবরি কলা খাইয়া ফেলিয়াছি, আমার কি হইবে? নাপিত তৎক্ষণাৎ উত্তর করে, 8 হালি সবরি কলা আনিয়া এই ব্রাহ্মণকে উপহার দাও, তোমার কোনো অপরাধ হইবে না। আর একজন বলে, আজ রাতে স্বপ্নে দেখিয়াছি আমি রসগোল্লা খাইতেছি, ঘুমে খাওয়া তো অন্যায়, আমাকে কি করিতে হইবে? নাপিত উত্তর করে, বিশেষ কিছুই করিতে হইবে না, 5.25 সের রসগোল্লা আমার কাছে আনিয়া দাও, আমি মন্ত্র পড়িয়া তোমার সকল অপরাধ খণ্ডন করাইয়া দিব। লোকটি খুশি হইয়া 5.25 সের রসগোল্লা লইয়া আসে। এইভাবে এটা ওটা ভেট পাইয়া নাপিতের দিন খুব সুখেই কাটিতে লাগিল। সেই দেশে ছিল এক কুলীন ব্রাহ্মণ। তার 2টি মেয়ে, বিবাহের বয়স হইয়াছে, কিন্তু কুলীন ব্রাহ্মণের মেয়ের বিবাহে বরকে অনেক টাকা দিতে হয়। মেয়ের বাপ গরিব বলিয়া এতদিনেও মেয়ে 2টির বিবাহ দিতে পারে নাই। সেদিন ব্রাহ্মণের স্ত্রী বলিতেছেন, বলি ঠাকুর মশাই, তোমার চোখের কি মাথা খাইয়াছ? ব্রাহ্মণ জিজ্ঞাসা করিলেন, কেন, কি হইয়াছে? গৃহিণী ঝংকার দিয়া উত্তর করিলেন, ওদিকে মেয়ে 2টি যে কলা গাছের মতো বাড়িয়া উঠিল, এদের বিবাহের বন্দোবস্ত করিবে না? ব্রাহ্মণ উত্তর করেন, কি করিয়া করিব, আশেপাশের গ্রামে ব্রাহ্মণ যুবক নাই, কার সঙ্গে মেয়ের বিবাহের জোগাড় করিব? ব্রাহ্মণী বলেন, তোমার চোখে কি ঢেলা ঢুকিয়াছে? শুনিয়াছি গ্রামের টোলে যে নতুন পণ্ডিত মহাশয় আসিয়াছেন, তিনি বিবাহ করেন নাই, তার সঙ্গে মেয়ের বিবাহের প্রস্তাব করো না কেন? ব্রাহ্মণ উত্তর করিলেন, এ অতি উত্তম প্রস্তাব, কালই দুপুরে যাইয়া আমি টোলের পণ্ডিত মহাশয়ের সঙ্গে দেখা করিব। পরদিন সত্য সত্যই ব্রাহ্মণ দুপুরবেলা নাপিতের টোলে আসিয়া উপস্থিত হইলেন। দেশী একজন ব্রাহ্মণকে দেখিয়া নাপিত মনে মনে প্রমাদ গণিল, না জানি কোন কঠিন শাস্ত্রের ব্যাখ্যা করিতে পারে নাই, তাই আমার কাছে সাহায্য চাহিতে আসিয়াছে। হায় হায় রে, আজই বুঝি ধরা পড়িয়া যায়। ব্রাহ্মণ নাপিতকে শুভ সম্ভাষণ জানাইয়া বলিলেন, দেখুন, একটা হাতি যদি কাদায় পড়েন, তাহলে আরেকটা হাতি দিয়া তাকে ডাঙায় তুলিতে হয়। একটা জাহাজ যদি বালুর চড়ায় আটকা পড়ে, আর একখানা জাহাজ দিয়া তাহাকে টানিয়া জলে নামাইতে হয়। আমি ব্রাহ্মণ, আপনিও ব্রাহ্মণ, আমার বিপদে আপনি শুধু আমাকে সাহায্য করিতে পারেন। শুনিয়া নাপিতের মুখ আরো শুকাইয়া গেল। এইবার বুঝি ব্রাহ্মণ কোনো কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেন। কোন রকমে ঢোক গিলিয়া নাপিত উত্তর করিল, তা আমি আপনার কি কাজে আসিতে পারি? ব্রাহ্মণ বলিলেন, আমার ঘরে 2টি মেয়ে আছে, মেয়ে 2টি খুবই সুন্দরী, কোনো ভালো পাত্র পাই নাই বলিয়া এতদিন তাহাদের বিবাহ দিতে পারি নাই। আপনি যদি 2টি ফুল বেলপাতা ছড়াইয়া দিয়া উহাদের বিবাহ করেন, আমি বড়ই বাধিত হইব। এই কথা শুনিয়া নাপিতের তো খুশিতে নাচিতেই ইচ্ছা হইতেছিল, কিন্তু মনের কথা গোপন করিয়া বলিল, দেখুন, আমি তো জীবনে বিবাহ করিব না বলিয়াই ঠিক করিয়াছিলাম, কিন্তু আপনি গুরুজন, যখন ধরিয়াছেন, কি করিয়া আপনার কথা অমান্য করি?
আপনিও ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ। সুতরাং শুভদিনের শুভক্ষণে ব্রাহ্মণের দুই মেয়ের সঙ্গে নাপিতের বিবাহ হইয়া গেল। বিবাহের কয়েকদিন পরে শাশুড়ি জামাইকে বলিলেন, তা বাবাজি, ওখানে তোমাকে হাত পোড়াইয়া রান্না বান্না করিতে হয়। আমার বাড়িতে আলাদা ঘর আছে, এখানে আসিয়াই তোমরা বসবাস করো। সেই হইতে নাপিত শ্বশুর বাড়িতেই বাস করিতে লাগিল। শোনাশোন এই কথা নাপিতের দেশে প্রচার হইয়া পড়িল। কি চাই, অমুক গ্রামে যাইয়া হরুনাপিত ব্রাহ্মণের ভেল ধরিয়া বেশ সুখে স্বাচ্ছন্দ্যে 2 পয়সা উপার্জন করিতেছে। নিমাই দত্ত নামে একটি লোক মনে মনে ভাবিল, আচ্ছা, হরুনাপিত যদি অন্য দেশে যাইয়া বামুন সাজিয়া উপার্জন করিতে পারে, আমি কায়স্থের ছেলে হইয়া কেন পারিব না? একটা পৈতা কানে জড়াইয়া সেও বিদেশে যাইয়া পাড়ায় পাড়ায় লোকের ভাগ্য গণনা করিয়া বেশ 2 পয়সা উপার্জন করিতে লাগিল। এইভাবে এদেশে সেদেশে ঘুরিতে ঘুরিতে সেই নাপিতের সঙ্গে তাহার দেখা হইয়া গেল। কি রে হরেন আপতে, কি খবর? নাপিত তাড়াতাড়ি যাইয়া 2 হাতে তাহার মুখ চাপিয়া ধরিল। সর্বনাশ, আরো কথা কহিবেন না। আমি এই দেশে বামুন বলিয়া পরিচয় দিয়া এক বামুনের 2 মেয়ে বিবাহ করিয়াছি। যদি কেহ জানিতে পায় আমি নাপিত, তবে আর জীবন থাকিবে না। এদেশের লোক আমাকে মারিয়া ফেলিবে। এই 5টি টাকা আপনাকে দিতেছি, আপনি এখনই এদেশ ছাড়িয়া অন্য দেশে চলিয়া যান। নিমাই দত্ত বলিল, আমি যদি এদেশে কিছুদিন ঘুরিতে পারিতাম, তবে কমপক্ষে গোটা 10 টাকা উপার্জন করিতাম। নাপিত তাহার হাতের মধ্যে আরো 5টা টাকা গুজিয়া দিয়া বলিল, এখনই আপনি এদেশ ছাড়িয়া চলিয়া যান। টাকা পাইয়া নিমাই দত্ত উত্তর করিল, সে কি আর বলিতে, আমি এখনই চলিয়া যাইতেছি। তবে তোমার বউ 2টি কেমন বলিলে না তো? নাপিত বলিল, তাহারা 2 জনেই সুন্দরী, তবে বড় বউকে আমি তত আদর করি না, কিন্তু ছোটটিকে আমি অনেক গহনা শাড়ি কিনিয়া দিয়াছি। নাপিতের নিকট হইতে বিদায় লইয়া নিমাই দত্ত ভাবিল, দেখ রে, এত দূরে যখন আসিলাম, নাপিতের বউ 2টি দেখিয়া যাইব না? নিমাই দত্ত খোঁজ খবর লইয়া নাপিতের শ্বশুর বাড়ি যাইয়া উপস্থিত। মা ঠাকুরনরা, আপনারা গোনাপড়া করাইবেন? কথা শুনিবা মাত্র বাড়ির ছেলে মেয়ে, জোয়ান বুড়ো সকলে মিলিয়া মৌমাছির চাকের মতো নিমাই দত্তকে ঘিরিয়া দাঁড়াইল। এ বলে আমার হাত আগে দেখো, ও বলে আমার হাত আগে দেখো। নিমাই দত্ত উপস্থিত সকলের হাত দেখে আর মনে মনে চিন্তা করে, নাপিতের বউ কোন 2টি? নাপিত আগেই বলিয়া দিয়াছিল, তাহারা 2 জনই দেখিতে খুবই সুন্দরী। বড় বোনের চাইতে ছোট বোনকে সে গহনা দিয়াছে বেশি। আর তাহারা যখন এ ওর বোন, তখন দেখিতে কতকটা একরকমই হইবে। নিমাই দত্ত সকলের ভাগ্য গণনা করে আর উপস্থিত মেয়েদের দিকে চায়। হঠাৎ সে দেখিতে পাইল 2টি মেয়ে একই রকমের দেখিতে, আর বড়জনের গায়ে তেমন অলঙ্কার পত্র নাই, ছোটজনের গায়ে অষ্ট অলঙ্কার ঝলমল করিতেছে। তখন নিমাই দত্ত বড় মেয়েটির দিকে চাহিয়া বলিল, আহা, এই মেয়েটি সতীনের ঘরে পড়িয়াছে রে, সতীনের ঘরে পড়িয়াছে। এ তো সত্য কথাই। সকলে তাজ্জব বনিল। নিমাই দত্ত আবার বলিল, এই মেয়েটির সতীন আবার তার নিজের বোন। আহা, মেয়েটির স্বামী আবার তাকে ভালোবাসেন না। ইহাও তো পাড়ার লোকেরা জানে। তাহারা আরো তাজ্জব হইল। বড় জবরদস্ত গণক ঠাকুর, হাত না দেখিয়াই গণাপড়া করিতে পারে। শত হইলেও মায়ের প্রাণ। নাপিতের শাশুড়ি মেয়েটির হাত ধরিয়া আনিয়া গণক ঠাকুরের সামনে দাঁড়াইল। বাবা, দেখুন তো, কি হইলে জামাই এর মন আমার মেয়েটির উপর পড়িবে? নিমাই দত্ত অনেকক্ষণ ধ্যান করিয়া থাকিয়া বলিল, আমি এই মেয়েটিকে একটি মন্ত্র গোপনে বলিয়া দিয়া যাইব। সেই মন্ত্র পড়িলেই জামাইয়ের মন এই মেয়েটির প্রতি প্রসন্ন হইবে, কিন্তু সেজন্য আমাকে 5 শিকার পয়সা দিতে হইবে।
মেয়ের মা তৎক্ষণাৎ গণক ঠাকুরকে পাঁচ পয়সা আনিয়া দিল। তখন সে মেয়েটিকে আড়ালে ডাকিয়া লইয়া একটি মন্ত্র শিখাইয়া দিল, আর বলিল, তোমার স্বামী আজ যখন বাড়ি আসিবে তখন যেমন করিয়াই হোক তাহাকে রাগাইয়া দিবে। রাগ করিয়া সে যখন তোমাকে মারিতে আসিবে তখন নাপিত যেমন এক হাতের তেলোর উপর খুর ঘষিয়া ধার দেয়, তাহার অনুকরণ করিয়া এক হাতের তেলোর উপর অপর হাত ঘষিবে আর এই মন্ত্র পড়িবে। দেখিবে তোমার স্বামীর রাগ জল হইয়া যাইবে, সে তোমার দাসানুদাস হইবে। এই কথা বলিয়া নিমাই দত্ত চলিয়া গেল। প্রতিদিন নাপিতের বাড়িতে বড় বউই রান্নাবান্না করে, ছোট বউ বাবু হইয়া বসিয়া থাকে। বিকালবেলা আজ আর প্রতিদিনের মতো বড় বউ রান্নাবান্না করিতে যায় না। ছোট বউ বলে, দিদি, আজ যে বড় বসিয়া রহিলে, বেলা যে পড়িয়া গেল, রান্না করিতে যাইবে না? বড় বউ ছোট বউয়ের মুখে একটা ঠোকনা দিয়া বলিল, বলি পোড়ার মুখী, রোজ আমি রান্না করি আর তুমি বিবি হইয়া বসিয়া থাকো, আজ তুমি যাইয়া রান্না করো। এই বলিয়া ছোট বউয়ের মুখে সে আর একটা ঠোকনা দিল। একে তো নাপিতের বড় আদরের বউ, তার উপরে এমনই কড়া কড়া কথা। ছোট বউ রাগে ফুলিতে ফুলিতে মাটিতে গড়াইয়া পড়িল। বড় বউ তখন বেশ করিয়া সাজিয়া গুজিয়া মাথায় তেল সিন্দুর লইয়া চৌকির উপর বিবির মতন বসিয়া রহিল। এমন সময় নাপিত বাড়ি আসিয়া সুন্দর একটি কথা মনে মনে ভাবিয়া ছোট বউকে খুশি করিবার জন্য বলিল, কি গো আমার তোতা পাখি, আমার ময়না পাখি, কি করিতেছ? এ কি, তুমি যে ধুলা গড়াইতেছ? ছোট বউ কাঁদিয়া কাটিয়া আছাড়ি পিছাড়ি খাইয়া উত্তর করিল, দিদি আমাকে মারিয়াছে আর আমাকে ভাত রান্না করিতে বলিয়াছে। কি, এত বড় কথা? কোথায় বড় বউ? বলিতে বলিতে নাপিত দেখিতে পাইল বড় বউ মাথায় তেল সিন্দুর লইয়া চৌকির উপর বিবির মতন বসিয়া আছে। তখন নাপিত খুব রাগিয়া উঠিল, কি, এত বড় বুকের পাটা? আমার আদরের বউকে তুমি মারিয়াছ? দেখাই তার মজা। এই বলিয়া নাপিত একটা লাঠি লইয়া বউকে মারিতে ছুটিয়া আসিল। গণক ঠাকুরের উপদেশ মতো বড় বউ তখনই নাপিতের খুর ধার দেওয়ার অনুকরণে বাম হাতের তেলোর উপর ডান হাত ঘষে আর মন্ত্র পড়ে। এসেছিল নিমাই দত্ত, বলে গেছে সকল তত্ত্ব, তোমার এত গুণ, তুমি নাকি এমন তেমন। এই মন্ত্র শুনিয়াই নাপিতের সমস্ত রাগ জল। হায় হায়, নিমাই দত্ত তবে সব বলিয়া গিয়াছে। নাপিত তাড়াতাড়ি যাইয়া বড় বউয়ের মুখ চাপিয়া ধরে। বলিস না, বলিস না, এ কথা আর কাউকে বলিস না। বড় বউ দেখিল মন্ত্রে কাজ হইতেছে, সে হাতের তেলোর উপর আরো জোরে জোরে হাত ঘষে আর মন্ত্র পড়ে। এসেছিল নিমাই দত্ত, বলে গেছে সকল তত্ত্ব, তোমার এত গুণ, তুমি নাকি এমন তেমন। নাপিত ছোট বউকে এক ধমক দিয়া বলে, কি, তোকে ভাত রাঁধিতে বলিয়াছে, তাতে হইয়াছে কি? ও হইল বড় বোন, তোর গুরুজন, ও যখন খুশি কাজ করিবে, তুই তার হইয়া কাজ করিবি। নাপিতের ধমক খাইয়া ছোট বউ তাড়াতাড়ি উঠিয়া ভাত রাঁধিতে গেল। সেই হইতে নাপিত বড় বউয়ের প্রতি বড়ই মনোযোগী। যদি বা নাপিত বড় বউয়ের উপর মনের ভুলে কখনো রাগ করিয়া ওঠে, তখনই বড় বউ মন্ত্র পড়ে। এসেছিল নিমাই দত্ত, বলে গেছে সকল তত্ত্ব, তোমার এত গুণ, তুমি নাকি এমন তেমন। এই মন্ত্র পড়ে আর খুর ধার দেওয়ার অনুকরণে এক হাতের তেলোর উপর আর এক হাত ঘষে। নাপিতের রাগ অমনি জল হইয়া যায়।